নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। সাধারণত আমরা দেখি রাজ্যে পুলিশের বিরুদ্ধে বিরোধী দলের নেতারা ক্ষোভের তারা প্রকাশ ঘটান, তারা তাদের বিরক্তি প্রকাশ ঘটান, পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভ দেখান। কিন্তু সম্প্রতি দেখা গেল শাসক দলের নেতারা, কলকাতা শহরের মেয়র, তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। এবং আমরা জানি জগদ্দল এবং কসবায় যে তৃণমূল নেতাদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো, সেই ঘটনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন যে পুলিশের গাফিলতিতেই ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। একেবারেই বিরোধী দলের নেতারা যেমন বক্তব্য রাখেন সেরকম বক্তব্য তিনি রাখলেন। আমরা দেখেছি সাম্প্রতিককালে রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু পুলিশের প্রতি অনাস্থা, ভরসার কিছু অভাব দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা, পুলিশকে ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে ঘেরাও করে মানুষ দাঁড় করিয়ে রেখেছে, আটকে রেখেছে, এরকম ঘটনাও সাম্প্রতিককালে আমরা দেখেছি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো যে শাসক দলের নেতার এরকম মন্তব্য, এর পেছনে কারণ কি, এবং পুলিশের মনোবলই বা কোথায় গিয়ে দাঁড়ায় এই ধরনের ঘটনায়। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এডিজি আইন শৃঙ্খলা চয়ন মুখার্জি, এবং রয়েছেন প্রাক্তন আইপিএস, রিটায়ার করেছেন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ হিসেবে কলকাতার অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ কল্যাণ মুখোপাধ্যায়, এবং রয়েছেন সাংবাদিক সিনিয়র জার্নালিস্ট প্রসূন আচার্য। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি প্রথমে চলে আসি চয়নদা আপনার কাছে। আপনি এই ধরনের মন্তব্যকে কিভাবে দেখছেন? আরেকবার বলুন। সম্প্রতি কলকাতার মেয়র যে মন্তব্য করেছেন পুলিশ সম্পর্কে, আপনি শুনতে পাচ্ছেন পরিষ্কার আমার কথা? হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে মন্তব্য করেছেন যে পুলিশের গাফিলতিতে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা আসছে, পুলিশের এই গাফিলতির কথা বলছেন স্বয়ং কলকাতার মেয়র। আপনি কিভাবে দেখছেন? দেখুন, পুলিশের বিরুদ্ধে, পুলিশ তো খুব সফট টার্গেট। পুলিশকে শাসক বিরোধী, আপনি একটা কথা বললেন যে বিরোধীরাই পুলিশকে সমালোচনা করে, শাসকরা সমালোচনা করেন, এটা মনে হয় ঠিক নয়, আংশিক সত্য। আপনার তো বিরোধীরা খুব সমালোচনা করেই, এবং শাসক দলের, আমরা আগে যখন কাজ করেছি তখন শাসক দলের কাছ থেকেও আমরাও সমালোচনা শুনেছি আর কি। প্রশ্ন দুটো, একটা হচ্ছে যে কথাটা আমাদের মেয়র বলেছেন বা যেটা সমালোচনার কথা বলছেন, সেই কথাটার ভেতরে কতটা সারবত্তা আছে বা কতটা সত্যতা আছে। একটা ঘটনা ঠিক যে এই যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা অনেকটাই আমাদের তো বিহার থেকে বা বাইরের থেকে ক্রিমিনাল আসা নতুন নয়, এ পুরনো, বরাবরই আসে। আমাদের এখানে যত কিছু ফায়ার আর্মস থাকে, যাকে আমরা মুঙ্গেরের বলি, যে মুঙ্গেরের পিস্তল, 1 শটার, 6 শটার সবই পাওয়া যায় এটাতে। সুতরাং এটা যে আছে এবং বিভিন্ন ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে মেয়রকে আমি যে খুব একটা দোষ দেবো তা নয়। যেটা করা উচিত সেটা হচ্ছে যে পুলিশের যে ধরপাকড় করা বা এটা করা, এটা যখনই এতে একটু লুজ হয়ে যায়, যদি একটু গাফিলতি বা ঘাটতি পড়ে, তখনই এই জিনিসগুলো দেখা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশ তো এখন শুধুমাত্র এই ক্রাইমের কাজ তো উঠেই গেছে, পুলিশ তো এখন অন্য কাজে এত ব্যস্ত থাকে, আইন শৃঙ্খলা বা ইত্যাদি ব্যাপারে। ফলে রেগুলার পুলিশ ওয়ার্ক, রেগুলার যে ক্রাইম ওয়ার্ক, সেগুলোতে কিন্তু আগেও ছিল, কিন্তু এখন মনে হচ্ছে জিনিসটার উপরে আরো অনেকটা বেশি চাপ পড়ে গেছে। তবুও পুলিশের যে গতানুগতিক কাজ, সেগুলো করা দরকার। ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস, এদের বিরুদ্ধে রেগুলার কিন্তু রেড করা, ধরা, এটা কিন্তু করা দরকার। এটাতে যদি কোনো ঘাটতি হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে বা উঠবে, আমার নিজের ধারণা। চয়নদা, আমার যে প্রশ্নটা করা ইচ্ছা ছিল, মানে সরাসরি যে প্রশ্নটা, সেটা হচ্ছে রাজনীতিকে এড়িয়ে পুলিশের পক্ষে কি কাজ করা সম্ভব? অতীতে আপনারা যখন ছিলেন এবং বর্তমানে যে পরিস্থিতি আপনারা দেখছেন, রাজনীতিকে এড়িয়ে কি পুলিশের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, দুটো জিনিস আছে। একটা হচ্ছে রাজনীতি সবসময় থাকবে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। প্রশ্ন হচ্ছে যে এটা নির্ভর করে একজন পার্টিকুলার পুলিশ অফিসারের উপরে। রাজনীতি থাকলেও আপনি আজকালকার দিনে অনেক অফিসার দেখতে পাবেন যারা অনেকটাই নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেন। দুটো জিনিস, সবসময় কিছু সুবিধা তারা পান, আমরা যখন কাজ করেছি তখনও এটা আছে। তার মানে এই নয়
যে বাকি লোকেরা বা বিরোধীরা তারা কিছু করতে পারবেন, তার লোকেরা যাবে কোথায়? সেই জন্যে পুলিশের দুটো কাজ, একটা হচ্ছে যেখানে মানুষের জান মান নিরাপত্তা, সেক্ষেত্রে পুলিশের কিন্তু কোনো রকম দল বিচার না দেখে আইনত কাজ করা উচিত, তা নাহলে সাধারণ লোকের আস্থাটা পুলিশের উপর থেকে চলে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়। কল্যাণবাবু, আপনার কি মনে হয় রাজনীতিকে এড়িয়ে কতটা পুলিশের পক্ষে কাজ করা সম্ভব, এবং এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি এইটাকে একটু অন্যভাবে বলি, স্যার যেভাবে বলছেন সেভাবে নয়, আমি খুব একদম যুক্তিগতভাবে বলি যে রাজনৈতিক নেতারা কোনো অবস্থাতেই কোনো পুলিশ যদি সঠিক কাজ করে তাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারেন না বা কোনো শাস্তি দিতে পারেন না। তাহলে কি জিনিসটা রইল হচ্ছে যে তার অকালে কোনো একটি জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং, স্থান পরিবর্তন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তথাকথিত গুরুত্বপূর্ণ পোস্ট, সেখানে তার পোস্টিং না দিয়ে একটু কম গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া। এটাও একটু ছোট্ট করে 1 লাইন ব্যাখ্যা করে দিই। গুরুত্বপূর্ণ বলতে আমি বুঝি যে হয় সেখানে কিছু ইললিগাল ইনকাম, বেআইনি আয়ের কিছু সমস্যা থাকতে পারে, মানে সুযোগ থাকতে পারে, অথবা সেইটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা যেখানে হয়তো রাজনৈতিকভাবে শক্তিশালী কোনো নেতা থাকেন যার কাছাকাছি ওই পুলিশ অফিসার থাকতে চাইছেন কোনো কারণে। এই 3টে জিনিস যদি কোনো পুলিশ অফিসার মনে করেন যে আমি এই 3টে তোয়াক্কা করি না, আমি ট্রান্সফারেরও তোয়াক্কা করি না, এবং আমি কোনো পোস্টের গুরুত্ব দেখব না, যে পোস্টে দেওয়া যাবে সেই পোস্টেই কাজ করব, তাহলে কোনো ধরনের রাজনৈতিক চাপই তাকে নিতে হবে না। সুতরাং যারা রাজনৈতিক চাপের কথা বলেন তারা চাপটাকে আহ্বান করে নেন নিজেদের কাছে। কোনো রাজনৈতিক চাপ কোনো পুলিশের উপরে বাধ্যতামূলকভাবে পড়তে পারে বলে আমি আমার চাকরি জীবনে আমি দেখিনি। তো এই যে মন্তব্য করলেন মেয়র, সেটাকে আপনি এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই মন্তব্যের সম্পর্কে আপনি কি বলবেন? যেটা স্যার বলছিলেন আমি সেই লাইনই বলবো যে এই জিনিস যে আগে হয়নি তা কিন্তু নয়। আগেও যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বা আগ্নেয়াস্ত্র এখানে কারখানা খুঁজে পাওয়া যায়নি অথবা সেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুন খারাপি হয়নি, এটা কিন্তু নয়। এটা আমরা আগের বামফ্রন্টের সময়ও দেখেছি, এখনকার সরকার যে আছেন সেই সময় আছে। এটা পুলিশের একটা কাজ, পুলিশের কাজের একটা অঙ্গ। এটা ব্রিটিশ আমল থেকে আছে। রডা অস্ত্র আইন মামলা যেখানেই হয়েছিল, যেখানে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। সুতরাং এটা নতুন কিছু নয়। যেটা স্যার ইঙ্গিত করেছেন আমি সেটা আরো স্পষ্ট করে বলবো যে পুলিশের পক্ষে এখন সংখ্যা গেছে কমে, মানুষের সংখ্যা গেছে অনেক বেড়ে, যার ফলে পপুলেশন ইস টু পুলিশ রেশিও সেটা গেছে ভীষণভাবে বেড়ে, এবং তাতে পুলিশের যে ক্রাইম সংক্রান্ত যে সমস্ত কাজ যেগুলো করলে এগুলো কমবে, এদের ধরা যাবে এবং এগুলোকে উদ্ধার করা যাবে, সেইখানে পুলিশের পক্ষে মনোযোগ দেওয়াটা সময় কমে আসছে। তো আমাদের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সেই ভ্যাকেন্সিগুলোকে যদি ফিল আপ করা যায়, পুলিশকে যদি যথেষ্ট শক্তিশালী করে দেওয়া যায় অন্তত সংখ্যায়, তাহলে কিন্তু আমরা আরও বেশি অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেই দিক থেকে বলতে গেলে ডেফিনেটলি পুলিশের একটা সিস্টেমেটিক নিশ্চয়ই দুর্বলতা রয়েছে, সেটা থেকে আমাদেরকে সবাই মিলেই বেরিয়ে আসতে হবে, তবেই কেবলমাত্র এই ধরনের অপরাধের উপর আমাদের আরও বেশি নিয়ন্ত্রণ করাটা সম্ভব হবে। প্রসূন দা শুধুমাত্র ফিরহাদ হাকিম নন, সৌগত রায়ের গলাতেও একই সুর, এবং তৃণমূলের অন্যান্য নেতাদের মুখেও কারো কারো মুখে এই ধরনের সুর শোনা যাচ্ছে। এটা ঠিকই যে পুলিশ যদি অন্যায় করে বা ঠিক কাজ না করে শাসক বিরোধী সবাই সমালোচনা করবে, কিন্তু সাধারণত এরকম তো দেখা যায় না, আমরা অন্তত সাম্প্রতিক অতীতে সেরকম দেখছি না। এই সময় এই ধরনের মন্তব্য করাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি চম্পকদা আজকে কথা প্রসঙ্গে বললেন, আমার যখন বয়স খুবই কম, মানে 20-এর কোটায় 20 থেকে 30, তখন সাথে চম্পকদার সাথে পুলিশ অফিসার হিসেবে দেখেছি। আমি কল্যাণবাবুকে কম দেখেছি। তার পরবর্তীতে পলিটিক্যাল রিপোর্টিং করতাম, কিন্তু মাঝে মধ্যেই লালবাজারে গিয়ে আড্ডা মারে আসতাম। বামফ্রন্ট আমল আপনাদের মনে থাকবে কিনা জানি না, চন্দার তো মনেই আছে। চন্দা যে চন্দা সেই সল্টলেক স্টেডিয়ামে কিছু দুষ্কৃতী আশ্রয় নিয়েছিল সুভাষ চক্রবর্তীর পলাশ বলে একটি কুখ্যাত ক্রিমিনাল, এবং যেটা নিয়ে বুদ্ধবাবু সরব হয়েছিলেন। সুভাষ চক্রবর্তী নাকি শেল্টার দেয়, সেখানে থাকতো, এবং সে কিন্তু ওই মার্ডার চার্জে অভিযুক্ত। হুমায়ুন কবির এসেছিল রেস্ট করতে। হ্যাঁ, এই ঘটনা অতীতে হয়েছে। এই ঘটনা যে অতীতে হয়নি তা না।
ঠিক এইরকম ভাবে আমরা কেশপুর গড়বেতাতেও দেখেছি, রাজ্যের অন্য অংশ দেখেছি, শহর শহরতলিতে এটা থাকেই। তৃণমূলের মধ্যেও আছে, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তো এমনি থাকে না, টাকা পয়সা নানা রকম ব্যাপারের মধ্যে থাকে। এইবার এই যে আরজি করের ঘটনার পরে দেখতে পাওয়া গেল রাজ্য জুড়ে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন একটা জনরোষের মধ্যে পড়লো যার মূল টার্গেট হয়ে গেল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর, দুটোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সামলান। এবং সেই ক্ষেত্রে মানুষের মানে এত মিথ্যে প্রচার নানাভাবে করলো। কলকাতা পুলিশ যাকে ধরলো সেই কিন্তু সিবিআই তাকে ধরেছে। এইটা আমি আপনাদের এখানে বসে বলেছিলাম যে মিথ্যে প্রচারের একটা বুনন চলেছে এবং কিছু মধ্যবিত্ত মানুষ বা তৃণমূল বিরোধীরা সব একাট্টা হয়ে গেছে, তারা যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে মানতে পারছে না বলে এটা করছে। এবং সত্যি সত্যি যখন আমি বলেছিলাম যে জোর করে আরজি করে যারা ঢুকে গেছে, আমি যাদের চিনেছি লাল পতাকা হাতে, যে ইররেসপেক্টিভ অল তাদেরকে ডিওয়াইএফআই ছাড়িয়ে আনার পরে যখন মুক্তি পেল তারা মালা পড়ালো। কিন্তু সামগ্রিকভাবে এই প্রচার, মিথ্যে প্রচার, সত্য প্রচারের মধ্যে নিশ্চয়ই পুলিশের গাফিলতি কিছু ছিল। সাধারণ জনমানুষে একটা প্রভাব পড়লো যেন পুলিশ শুধুমাত্র পলিটিক্সই করে এবং মমতা ব্যানার্জির দলদাস। এই দলদাস শব্দটা আমরা বামফ্রন্ট আমলেও শুনেছিলাম, কবির সুমন থেকে বাক্য বসু সব মমতা ব্যানার্জি সবাই দলদাস বলতে এখনো বলা হয়। আসল চয়নদা যেটা বললেন যে পুলিশ সব টার্গেট, সবাই মানে শাসক বিরোধী সবাই যখনই মনে হয় পুলিশকে টার্গেট করে দেয়। এইবার তারপরে এমন একটা অবস্থা দাঁড়ালো মমতা ব্যানার্জি একা মন্ত্রী, তার হয়ে কেউই মুখ খুলছে না। 1000 দিন জেল খাটা একজন বিচারাধীন, তিনি এখনো জামিনে ছাড়া নয়, দলের মুখপাত্র জামিনে ছাড়া আছেন, তিনি মুখ খুলছেন আর মমতা ব্যানার্জি মুখ খুলছেন। তার ফলটা যেটা দাঁড়ালো, তারা গিয়ে পুলিশ কমিশনার, এটা ভাবতে পারি না আমি, যে গিয়ে একটা মেরুদণ্ড দিয়ে এলো। এখন এইটা বলতে গেলে মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, প্রশাসনে যে অবস্থায় থাক, কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে গিয়ে একটা মেরুদণ্ড হাতে দিয়ে আসছে এবং সেটা বিভিন্ন টিভি চ্যানেল এবং অন্যরা বিরাট বিপ্লব হিসেবে দেখাচ্ছে, এটা সংবিধানে কাম্য নয়, এটা কখনো হতে পারে না। বাংলাদেশ থেকে উদ্বুদ্ধ কিছু মানে মানে ক্যাওস সৃষ্টি করা, যারা একেবারে একটা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খায়, এরকম ধরনের একটা সেকশন এই কাজটা করেছিল। এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্ত চাপের কাছে সাকাম করে গেছিল। তার কারণ হচ্ছে পুজোর আগে স্বাস্থ্য দপ্তর খুলতে হতো, স্বাস্থ্য দপ্তরে এত দুর্নীতি, একে শিক্ষামন্ত্রী জেলে, রেশন মন্ত্রী জেলে, স্বাস্থ্য দপ্তর তার নিজের হাতে, যা তা অবস্থা, ঘেটে ঘ। এই অবস্থায় অটোমেটিক ভাবে সরকার বাধ্য হয়ে মেনে নিয়েছিল এতজন পুলিশকে সরিয়ে, যে এই আরজি করের ঘটনার পেছনে পুলিশের নিশ্চয়ই বড় দায় আছে, তাই জন্যই সরানো হচ্ছে। যে কোনো কারণেই হোক, লাঠি গুলি না চালিয়ে, এমনকি প্রথম দিকে লাঠি ছিল, বন্দুক সরিয়ে দিল, পরে লাঠিগুলোকেও সরিয়ে দিল। আপনার মনে আছে যে বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েকটি মেয়ে একজনকে ঢুকে পড়েছিল মাতাল তাদের কর্ডনে, তার জন্য ওখানকার একজন পুলিশের, আমি ওখান থেকে যাতায়াত করি, একজন ট্রাফিক সার্জেন্টকে 4 ঘন্টা ধরে ভোর রাত থেকে এক জায়গায় দাঁড় করিয়ে বিক্ষোভ দেখিয়ে দিল। এই জিনিস অভাবিত। বামফ্রন্ট আমলে বুদ্ধ ভট্টাচার্য হোক, জ্যোতিবাবু হোক, আমি দুজনের আমলে সাংবাদিকতা করেছি, আজ 37 বছর ধরে করছি, সিদ্ধার্থ রায়ের আমল তো আমি দেখিনি। এই জিনিস করলে লাঠি পিটিয়ে তুলে দিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কোনো কারণেই হোক এত দুর্বলতম জায়গায় চলে গেছিল, তারা সেই ক্ষেত্রে বাউন্স ব্যাক করা বা কোনো রকম পদক্ষেপ নিতে পারে। এরপর এসে দাঁড়ালো অন্য বিষয়। অন্য বিষয় একটা কি, প্রথম মুখ খুলেছে যে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির। হুমায়ুন কবির এর আগেও মুখ খুলেছে, কারণ হুমায়ুন কবির বিজেপিতে ছিল। আমার কাছে সুনির্দিষ্ট খবর আছে হুমায়ুন কবিরের সাথে বিজেপি যোগাযোগ করেছে, হেমন্ত বিশ্ব শর্মা যোগাযোগ করেছেন, এবং আপনারা অচিরেই দেখতে পাবেন হুমায়ুন কবিরের অবস্থা আরো খারাপ দাঁড়াবে। এই হুমায়ুন কবির এবং আইপিএস যিনি ছেড়ে মন্ত্রী হবে বলেন বিধায়ক হলেন, তারপরে কিছুদিন মন্ত্রী থাকার পর মন্ত্রিত্ব নেই, এরা নানা রকম ভাবে একটা মানে যেহেতু 8% মাত্র ব্যবধান মমতার সাথে বিজেপির, 4.5% মুসলিম ভোট ভাঙলেই ঘটনাটা বদলে যায়। কারণ 60% হিন্দু রাজ্যে, 60% হিন্দু, 70% অফ দ্য হিন্দু পপুলেশন যদি ধরি, 60% অফ দ্য হিন্দু আর এগেন্স্ট মমতা ব্যানার্জি। বিজেপি ভোট পায় হিন্দু পপুলেশনে 56 থেকে 57%, বাকি 3-4% পায় বামফ্রন্ট, 60 হয়ে গেল। মমতার হাতে হিন্দু মাইনরিটি ভোট রয়েছে, আর মাইনরিটিদের মেজর ভোট রয়েছে 80-85%। সুতরাং হুমায়ুন এর আগেও নানা রকম গন্ডগোল করেছে এবং এখন হুমায়ুনকে
বা এই ধরনের যারা মুসলিম তাদেরকে, তাদের যাদের চোখ দিয়ে মমতা ব্যানার্জি দেখছিল তাদেরকে টাইট করা এবং স্ট্রিমলাইন করার জন্য বামফ্রন্ট আমলের সফলতম মাইনরিটি মিনিস্টার সাত্তারকে নিয়ে এসছে অ্যাডভাইজার হিসেবে। সাত্তার কিন্তু সরাসরি তৃণমূলে জয়েন করেনি, আমার সাথে সাত্তারের ব্যক্তিগতভাবে কথাও হয়েছে। সাত্তার বলে অনেকেই বলছে কিন্তু আমি তো সরাসরি তৃণমূলে জয়েন করিনি, সরকারি চাকরি করতাম, এখন অ্যাডভাইজার হয়েছে। অর্থাৎ এই যে ববি হাকিমের চোখ দিয়ে যে মমতা মাইনরিটি দেখতো, মমতা মাইনরিটি দপ্তরের মিনিস্টার হলেও তাজমুল আর মমতা মিলে করতেন, কিন্তু সব ব্যাপারে ববি হাকিম যা বলতেন সেটাই ঠিক হতো। এই অবস্থার পরিবর্তন ঘটে গেল। এটা ববি হাকিমও বুঝতে পারছেন যে এই প্রথম এই অবস্থার পরিবর্তন ঘটলো। এবং বাঙালি মুসলিমরা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর তারা যে কংগ্রেস থেকে তৃণমূলে গত লোকসভায় ভোট দিয়েছিল তাদের ভোট আবার অনেকটাই কংগ্রেসে ব্যাক করে গেছে। সেটা বাঙালি মুসলিমদের লিডার হচ্ছে আব্দুস সাত্তার, যে বামফ্রন্ট আমলের মন্ত্রী ছিল, কংগ্রেসে গিয়ে ভাইস প্রেসিডেন্ট শুধু নয়, হি ওয়াজ দ্য মানে কন্টেন্ডার ফর দ্য পোস্ট অফ পিসিসি প্রেসিডেন্ট অধীর চৌধুরীর জায়গায়। এবং সোনিয়া গান্ধীর সেই ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে, খাড়গের সাথে মিটিংও হয়ে গেছিল। তাকে এনে মমতা দেখছে। অর্থাৎ ববি অত্যন্ত ইনসিকিউরিটি অবস্থায় ভুগছে, ইনসিকিউর, কারণ সে তো হচ্ছে আরবান ডেভেলপমেন্টের মিনিস্টার, হিটকো ইত্যাদি দেখে, ওর হাত থেকে মাইনরিটি ডিপার্টমেন্টের চোখ দিয়ে তো মমতা দেখবে না আগামী দিন। ফলে ববি ইচ্ছাকৃত এই পুলিশ নিয়ে সমালোচনা করছে যাতে ববির গুরুত্বটা বাড়ে, বোঝা গেল জিনিসটা। আর ওদিক থেকে হুমায়ুন কবির বিধায়ক, সে কেন করছে সেই কারণটা তো আমি বলেই দিলাম। হুমায়ুন কবির আগামী দিনকে বিধানসভার টিকিট পাবে, নাও পেতে পারে, কারণ সে অলরেডি বিজেপির সাথে যোগাযোগ করেছে, আগেও ছিল বিজেপিতে চলে গেছিল, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, বিজেপি, আবার তৃণমূল। সুতরাং ওর জায়গাটা খুব ডাইসি হয়ে গেছে গত 1 মাস ধরে। ফলে সেই কারণেই এরা নানা রকম মন্তব্য করছে। সৌগত রায় ইন জেনারেল পাবলিক সেন্টিমেন্টের উপর ভর করে চলেন। পাবলিক সেন্টিমেন্ট যেদিকে থাকে, বয়সও হয়েছে, সৌগত দাকে গিয়ে জিজ্ঞেস করলে উনি পাবলিক সেন্টিমেন্ট জেনারেল একটা ভদ্রলোক মুখ। আর সত্যি সত্যি পুলিশকে মমতা ব্যানার্জি সরকার শুধুমাত্র আইন শৃঙ্খলা বা ইত্যাদি ব্যাপারে নয়, ওই গাঁজা কেস দেওয়া, বিরোধীদের থ্রেটিং করা, বিরোধীদের আমি জানি ফোন করে করে বিরোধীদেরকে বলা হয়, এমনকি কংগ্রেসের বিধায়কদের যে তৃণমূলের ট্রেনে সাংসদ করে দেওয়া হয়, যে নামে একজন সাংসদ লোকসভার, তিনি আমাকে নিজে বলেছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ অফিসার ফোন করে বলছে আপনাকে গাঁজা কেস দেওয়া হবে যদি তৃণমূলে জয়েন না করে। এই কাজগুলো পুলিশকে দিয়ে বামফ্রন্ট আমলেও করানো হতো, কিন্তু মমতা ব্যানার্জি সরাসরি করে। এরপরে যদি বলেন তাহলে চন্দা একমত হবেন কিনা আমি জানি না। আমি লালুর ফাংশন উইথ পুলিশ দেখেছিলাম, আমি 3-4 বছর বিহারে ছিলাম। লালু কি করতেন, ডিএসপি লেভেল নামলেন, জ্যোতিবাবু পুলিশ দেখতো কি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি তাদেরকে ডাকতেন, ডিজিপি কে ডাকতেন, বলে দিতেন দে ক্যারি ফরওয়ার্ড দ্য অর্ডার টু দ্য পুলিশ কমিশনার অ্যান্ড ডাউন লাইন, বা কৃষ্ণমূর্তিকে বললেন ইত্যাদি। জয়ন্তা কিছু ভুল হলে আপনি বলবেন। বুদ্ধ ভট্টাচার্য করলেন কি, তিনি সরাসরি জেলার এসপিদের সাথে কন্ট্যাক্ট শুরু করলেন, সকালবেলা গিয়ে এসপিদের সাথে কথা বলতেন, পুলিশ কমিশনারের সাথে কথা বলতেন কি হচ্ছে না হচ্ছে। আর মমতা ব্যানার্জি একেবারে নেমে এসছেন ডিএসপি, এসডিপিও, প্রয়োজনে থানার ওসি লেভেলে তাদেরকে ফোন করেন, যেটা আমি নিজে বিহারে দেখেছিলাম লালু প্রসাদ করে, অরবিন্দ কেজরিওয়ালও একই লাইনে করেন। অর্থাৎ এখনকার পলিটিশিয়ানরা আগেকার মতো না, তারা অনেক চালাক। তারা দেখে যে আমি একটা কি বললাম হোম সেক্রেটারিকে বা ডিজিপিকে, সে তার মতো করে আবার তলা লেভেলে ব্যাখ্যা করলো, ভাই আমি নিজেই ডাইরেক্ট কন্ট্যাক্ট করি। এবং ভাবলে অবাক হবেন, এই যে এসডিও রয়েছে যারা মহকুমা শাসক 240-45 জন, এদের প্রত্যেকের নাম মমতা ব্যানার্জি জানে। ওনার অসাধারণ স্মরণশক্তি, প্রায় অধিকাংশ এসডিপিওর নাম উনি জানেন। সুতরাং তাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বলেন আমি দিদি বলছি বা চিফ মিনিস্টার বলছি, হোয়াটসএভার, সিএমও থেকে। তো সুতরাং তারাতে কিন্তু পুলিশের গ্রিপ রয়েছে। কিন্তু এই আরজিকর কাণ্ডের পরে গোটা ব্যাপারটা এলোমেলো হয়ে যাওয়ায় মনে হচ্ছে যেন পুলিশের অবস্থাটা একটু তৃণমূলের ওনার হাত থেকে নরম হয়েছে। আসলে আদৌ নরম টরম কিছু হয়নি, যে কারণে ববি কালকে স্টেটমেন্টের পরেই আবার স্টেটমেন্ট দিয়েছে যে হুমায়ুন মমতার ছবি ছেড়ে ভোটে দাও। এবার আসছে অপরাধীদের প্রসঙ্গ। এটা ঘটনা, পশ্চিমবঙ্গে একটা বড় বিভিন্ন জায়গায় এত বেআইনি নির্মাণ হয়েছে, এবং বিহারে গত 15-16 বছরে নীতিশ কুমার অপরাধ দমনে সক্ষম হলেও সেখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। যে কারণে যেটা কর্মসংস্থানটাই ছিল গত বছর তেজস্বী যাদবের অন্যতম ইলেকশন প্রতিশ্রুতি, তাও হয়নি। নীতিশ কুমার ইজ টোটালি ফেলিওর ইন দ্য পার্ট অফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, জব ক্রিয়েশন।
তো পশ্চিমবঙ্গের যদি ছোটখাটো সমস্ত কারবার দেখেন, সেখানে বিহারি, হিন্দু, মুসলিম ইররেসপেক্টিভ তারা এসে কলকাতায় থাকছে। অটোমেটিক আগেও ছিল, এখনো আছে। তাদের মধ্যে এক শ্রেণীর দুষ্কৃতি তো থাকেই। এবং কসবা যে অঞ্চলটাকে বলা হচ্ছে গুলশান এরিয়া, সেই অঞ্চলে একসময় দুষ্কৃতীদের হাব। চয়নদা, আমার মনে আছে, এটা একসময় ছিল বেনেপুকুর। চয়নদা নিজে তখন এই ব্যাপারে উদ্যোগ নিয়ে, চয়নদা আপনার ঠিক বলছি কিনা, যেভাবে বেনেপুকুরের অঞ্চল আমি ছিলাম, পুকুরে দুষ্কৃতী ধরা পড়ছে, চয়নদা আমি নিজে তখন একসময় এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। ডিসি হ্যাঁ, ইএসডি, আমি তখন ডিসি ইএসডি, আমি ডিসিএসডি, জানি। আমার মনে হয় ডিসিএসডি। চয়নদা নিজে তার ক্রাইম করে বোর্ডে টাঙিয়ে এটা করেছিলেন। তো এখন কলকাতা পুলিশের আরো বিভাজন হয়েছে, এবং তাদের উচিত একেবারে গিয়ে নিজস্ব নেটওয়ার্ক দিয়ে, দেখুন গরিব মানুষ কাজের জন্য আসবেই। গরিব মানুষ যদি 1 লাখ লোক আসে, তার মধ্যে 2টো অপরাধী বেরোবেই। পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। এটা ফ্রান্সে আটকানো যাচ্ছে না, জার্মানিতে আটকানো যাচ্ছে না, ইংল্যান্ডে আটকানো যাচ্ছে না, আমেরিকায় আটকানো যাচ্ছে না, আর পশ্চিমবঙ্গে আমাদের দেশে ব্যাঙ্গালোরে আটকানো যাচ্ছে না, বোম্বেতে আটকানো যাচ্ছে না, দিল্লিতে যাচ্ছে না, কলকাতায় কি করে আটকানো যাবে? এটা হওয়াটা খুব স্বাভাবিক। সুতরাং পুলিশকে তার নিজস্ব নেটওয়ার্ক বাড়িয়ে তাদেরকে তুলতে হবে। এবং আমার মনে হয় এখন যারা পুলিশ কমিশন ইত্যাদি আছেন, তাদেরকে, মমতা ব্যানার্জিকে বোঝানো দরকার। আমার এই চিফ সেক্রেটারি পন্থকে মনে হচ্ছে উনি অনেক বেশি প্র্যাগম্যাটিক। বোঝানো দরকার যে ইলেকশন জিততে গেলে এই পুলিশকে দিয়ে ফুটবল খেলিয়ে আর এলাকা এলাকা জনসংযোগ করে, আর কিছু যারা বিরোধী কথাবার্তা বলে বা ইউটিউবার, তাদেরকে গাঁজা কেসের ভয় দেখানো বন্ধ করে বরঞ্চ আইন শৃঙ্খলার দিকে নজর দেওয়া উচিত। আর ববি আকিব বা সৌগত রায়, এরা সকলেই মমতা ব্যানার্জির সাথেই আছে। কারণ ব্যক্তিগতভাবে অভিষেক ব্যানার্জি ইলেকশনে কাউকেই জেতাতে পারবে না। এটা এটা আমি এদের দলের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কথাবার্তা বলেছি, আমি আপনাদের আগেও বলেছি। মানে আমি মদনের কথা গতকালই একটা ইউটিউব চ্যানেলে বলেছি। এদের সকলের সাথেই আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। এরা জানে যতক্ষণ মমতা ব্যানার্জি আছে ততক্ষণ জিতবো। কারণ অভিষেক ব্যানার্জি আন্দোলন করে উঠেও আসেনি, তার সেই অভিজ্ঞতাও নেই। তার বাড়িতে ঢুকতে গেলে, এসকেলেটারে উঠতে গেলে নিচে মোবাইল ফোন রাখতে হয়, বডি সার্চ করা হয়। তো সে কি করে বুঝবে? সুতরাং এইগুলো চলতেই থাকবে। তো পুলিশকে আরো রিঅ্যাক্টিভ হতে হবে। আর আমি বলছি, আরজিকর কাণ্ডের পরে সরকারের ভূমিকায় হয়তো বাধ্য হয়েছিল, পুলিশের ব্যাপারে এত সফটনেস দেখিয়েছে যে সাধারণ পুলিশ কর্মীরাও মনে করছে যে সরকার কি আমাদের পাশে দাঁড়াবে না। এইটা কিন্তু খুব চিন্তার ব্যাপার, এটা রিয়েলি চিন্তার ব্যাপার। একেবারে জয়ন্দা, আপনি যেরকম বললেন যে পুলিশকে সফট টার্গেট করা হয়, যে কোনো সময় তাদের বিরুদ্ধে দেখে দেওয়া যায়, পুলিশের ভাবমূর্তিও তো নষ্ট হচ্ছে। যেভাবে সাধারণ মানুষের মনে যে একটা পুলিশের প্রতি ভরসার অভাব দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখলাম সাম্প্রতিক পরপর কিছু ঘটনাতে। এবং পুলিশ সম্পর্কে মনেই করা হয় যে গেলে পুলিশ এফআইআর নেবে না, পুলিশ পাশে দাঁড়াবে না। এবং পুলিশও মনে করছে যে তাদেরও কোথাও, মানে তাদের কাজের ক্ষেত্রে তাদেরও নিরাপত্তার অভাব থাকছে। কিন্তু এই যে পুলিশের সামগ্রিকভাবে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এর দায় কার? না দেখুন, পুলিশের আপনি দেখুন, পুলিশের কাজ তো এখন অনেক পাল্টে গেছে। পুলিশের একটা বড় কাজ পাবলিক কন্ট্যাক্ট, জনতার সাথে যোগাযোগ। পলিটিক্যাল পার্টির লোকেরা তো জনসংযোগ করেই থাকেন, কিন্তু আমরা দেখেছি আমাদের পুলিশি জীবনে বহু জায়গায় কোনো ল অ্যান্ড অর্ডার ভালো, মানে কোনো সমস্যার সমাধান সৃষ্টি হলে সেই থানার ওসি বা সিআই বা এসডিপিও সেখানে জনসাধারণের সাথে এত ভালো সম্পর্ক ছিল যে সেই লোকগুলো এসেই পুলিশের হয়ে এগিয়ে আসতো। দুর্ভাগ্যবশত পুলিশের সেই জনসংযোগটা একেবারেই নেই। আমাদের মনে আছে চাকরির প্রথম দিকে আমাদের একজন আইজি ছিলেন, মিস্টার সুনীল চৌধুরী। তিনি একটা সিস্টেম চালু করেছিলেন, বিট মিটিং। এই শহরে বা আপনার মফস্বলে পুলিশ যাবে, প্রতি সপ্তাহে একবার করে যাবে, ওসি যাবে, মাসে একবার এসডিপিও যাবে, সেখানকার লোকেদের অভাব অভিযোগ শুনবে এবং সেখান থেকে লোকের অভাব অভিযোগ শুনে তারা সেক্ষেত্রে যে যে সংশ্লিষ্ট দপ্তর আছে তাদের জানাবে। এবং 10টা অভিযোগের ভেতর যদি আপনি মনে করুন যদি 3টে বা 4টে অভিযোগের যদি সুরাহা হয়, তাহলে দেখবেন লোকের পাবলিকের প্রতি, পুলিশের প্রতি আস্থা কতটা বেড়ে যায়। আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি। 78 সালে আমি এসডিপি উলুবেড়িয়ায় ছিলাম। 78 সালের ভয়াবহ বন্যার সময় আমি দেখেছি যে সাধারণ মানুষ কিভাবে আমাদের সাথে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। পুলিশের এই জনসংযোগটা এখন বেশি।
চয়নদা, আপনার কথা শোনা যাচ্ছে না। কোনো কারণে বোধহয় নেটওয়ার্ক একটু অসুবিধা হচ্ছে। চয়নদা, আপনি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কল্যাণদা, আপনার কাছে আসি। চয়নদা এলে আবার চয়নদার সঙ্গে কথা বলবো। কতটা চাপ এই মুহূর্তে পুলিশের? হ্যাঁ চয়নদা, আপনি শুনতে পাচ্ছেন? না, আনন্দ ফুর্তি করতে যায় না, মানুষ বিপদে পড়ে, মানুষ দুটো জায়গায় বিপদে পড়ে যায়। একটা হচ্ছে থানার, একটা হচ্ছে হাসপাতাল। এই দুটো জায়গাতেই যদি প্রাথমিকভাবে যদি কোনো একটা ভালো রিসেপশন না পায়, কোনো পুলিশের কাছ থেকে যদি না আসে বা ডাক্তারবাবুদের কাছ থেকে যে কথাটা আছে, তাহলে কিন্তু মানুষের সেটা একটা বিরূপ অনুভব হয়। আমাদের বলতে বাধা নেই, আগেও ছিল, এখনো আছে। এখন অনেক লেখাপড়া জানা ছেলেরা তারা ওসি হয়ে ঢুকছেন। আমি বুঝতে পারি না যে কেন এখন এই ধরনের লোক আমাদের সাধারণ পুলিশের মানে মানসিকতা কেন পরিবর্তন হবে না থানা লেভেলে। এদের পরিবর্তন করা দরকার, মানসিকতার। লোকে যাতে থানায় গেলে ভালো ব্যবহার পায়, জনসংযোগ দরকার, এবং পুলিশের আক্ষরিক অর্থে কিছু কাজ করতে হবে যাতে বুঝতে পারে যে পুলিশ আমাদের হয়ে কাজ করছে, কিছুটা নিরপেক্ষতা দিয়েছে। তা না হলে পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরানো মুশকিল আছে। কল্যাণদা, আপনার কি বক্তব্য? এই যে মানুষের একটা ভরসার অভাব দেখা দিচ্ছে এবং পুলিশের নিজের কাজের ক্ষেত্রেও পুলিশের ভাবমূর্তি যেভাবে ক্ষতি হচ্ছে, কি করা উচিত এই মুহূর্তে? দেখুন, প্রথম কথা আমি বলবো যে পুলিশের, যেটা আমি তখনও বলছিলাম এখনো বলছি, যে পুলিশের ওপরে কাজের চাপটা কিন্তু অত্যধিক বেড়েছে। কারণ আক্ষরিক অর্থে যে সংখ্যাটা পুলিশের দেখানো হয় প্রতিটা থানায়, তারা কিন্তু বেসিক্যালি সিভিক ভলেন্টিয়ার্স। তারা কিন্তু অপরাধ জগতের কোনো কাজ করতে পারে না, করার ক্ষমতাও তাদের নেই, প্রশিক্ষণ নেই, এবং আইনি তাদের অধিকারও নেই। অর্থাৎ সোজা কথায়, সাব ইন্সপেক্টর যদি কম থাকে, এএসআই যদি কম থাকে, ইন্সপেক্টর কম থাকে, তাহলে একটি অফিসারের উপরে অসম্ভব চাপ পড়ে। যে কেসগুলো তারা তদন্ত করছে তার সংখ্যা বেড়ে যায়, তার সঙ্গে আছে আইন শৃঙ্খলার সমস্যা। অর্থাৎ পুলিশের কিন্তু ওই চাপটা আগের থেকে অনেক বেড়ে আছে। মানে গত 10 বছর আগেও যা ছিল, এখন কিন্তু সেই চাপটা অনেক বেশি আছে। এছাড়া পপুলেশন বেশি, ক্রাইমের ধরন চেঞ্জ হচ্ছে, এবং ক্রাইমের যেরকম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই ক্রাইমে প্রশিক্ষণরত পুলিশের সংখ্যাটাও কিন্তু কম। আপনি বলুন যে একটি থানায় একটা মার্ডার কেস তদন্ত করার জন্য সক্ষম অফিসারের সংখ্যা, আর সাইবার ক্রাইমে তদন্ত করার জন্য সক্ষম অফিসারের সংখ্যা, ট্রেনিং প্রাপ্ত অফিসারের সংখ্যা, এটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এই চাপটা আছেই। কিন্তু আমি স্যারের সঙ্গে একটা জায়গাতে ভীষণ একমত, সেটা হচ্ছে কেন শিক্ষিত পুলিশ, যারা বেশিরভাগ শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলেরা আজকাল পুলিশে আছে, তারা এটা বুঝতে পারছে না যে প্রাথমিকভাবে থানায় যে মানুষটি আসছে তার প্রথম প্রত্যাশা হচ্ছে তার প্রতি একটা এমপ্যাথি দেখানো হবে, সহানুভূতি বলুন বাংলাতে বা যাই বলুন, এই দরদটা তাকে দেখানো হবে। তারা জানে যে আমরা চুরি সব মাল উদ্ধার করতে পারবো না, তারা এটাও জানে যে সঙ্গে সঙ্গে কাউকে হয়তো অ্যারেস্ট করতে আমরা পারবো না, আমাদের সময় লাগবে, আমাদের দেখতে হবে সব দিক। কিন্তু তারা যেটা দাবি করে সেটা হচ্ছে পুলিশের একটা দরদি মুখ, তাকে বসতে বলবে। এবং আমি জানি কলকাতা পুলিশে আমাদের একজন অফিসারই, তিনি একটা জিনিস চালু করেছিলেন সফট স্কিল ট্রেনিংয়ে, যেখানে পুলিশকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে ডিউটি অফিসার যিনি আসবেন বাইরে থেকে লোকটি, তাকে বলবেন বসুন, আপনি কি এক গ্লাস জল খাবেন। এটা শুরু হলো আজ থেকে আমি বলছি বছর 5-6 আগেও, এবং তারপরে সেটা আবার উঠেও গেল। তো যাই হোক, সেটা জাস্ট একটা আমি প্রতীকী ব্যবস্থা বলছি। কিন্তু একটা প্রথম যেটা দরকার সেটা হচ্ছে, যেটা স্যার বলছেন যে হাসপাতাল এবং থানা, এখানে প্রাথমিকভাবে মানুষ যেটা আশা করে সেটা হচ্ছে একটা দরদ, একটা ভেতর থেকে তাগিদ, যে হ্যাঁ বলুন আপনার জন্য আমি কি করতে পারি। এইটা প্রথম কথা ভীষণভাবে দরকার। আর দ্বিতীয় একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের বোধহয় খুব তাড়াতাড়ি দরকার পুলিশের সংখ্যা বাড়িয়ে আইন শৃঙ্খলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ আলাদা, এবং অপরাধ তদন্ত করার জন্য কিন্তু একদম আলাদা আমাদের একটা পুলিশের প্রয়োজন আছে। কারণ এই দুটো মিশে গেলে একটি লোককে যদি সারাদিন রাস্তায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলার সমস্যা ঠিক করতে হয় এবং তারপরে সন্ধ্যাবেলা সে এসে সিডি লিখতে আরম্ভ করে, তাহলে ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে তার কাছ থেকে আপনি কোনো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন। তো এই দুটোর বিভাজন দরকার। করতে গেলেই কিন্তু অসংখ্য পুলিশ অফিসার দরকার, আমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা ফিল আপ করতেই হবে, সেই জায়গাটা ভীষণভাবে দরকার। আমি আরেকটু বলি প্রসূনবাবুর কথার জের টেরে, সেটা হচ্ছে এটা মনে করাটা বোধহয় ঠিক নয় যে পুলিশের ওপর মানুষের আস্থা আর নেই।
কারণ ঠিকই আছে আর.জি. কর পিরিয়ডের সময় সার্বিকভাবে একটা দেখা গিয়েছিল, কিন্তু সেটা কতটা সত্যিকারের এবং কতটা সেটা বানানো হয়েছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, সেইটা কিন্তু ইতিহাসই বিচার করবে, এবং সেটা একটা গবেষণা করার ভীষণ দরকার আছে যে সেটা কিন্তু একটা তৈরি করা বানানো জিনিস ছিল। এবং আমি যে কোনো তৈরি করা, কল্যাণবাবুকে তো মানে এই কথাই বলেছি, এর মধ্যে বানানো ব্যাপারটা অনেক বেশি ছিল। হ্যাঁ আমি আমি ফলো করেছি, আপনি এটা বলেছেন, তো সেটাই বলছি, সেইটা যদি আমি মাথার ভেতরে রাখি যে এটা বেসিক্যালি তৈরি করা, এটা বানানো, তাহলে যে কোনো তৈরি করা বা বানানো জিনিসটা বেশি দিন প্রসূনবাবু টেকে না। সেই জন্যই কিন্তু আমি বলবো, রাস্তাঘাটে আমি এখনো প্রচুর মুভমেন্ট করি এবং বাসে ট্রামেই করি, কোনো পুলিশ গাড়িতে নয়, রিটায়ারমেন্টের পরে। পুলিশের উপরে সাধারণভাবে মানুষের কিন্তু আস্থা এখনো আছে, এখনো কিন্তু কিছু হলে মানুষ পুলিশের কাছে ছুটে যেতে চায়, ছুটে যাচ্ছেও, বা রাস্তাতেও যখন কোনো পুলিশ এসে দাঁড়িয়ে কিছু বলছে হচ্ছে, যে পুলিশের কথা যে শুনছে না তা নয়, কিন্তু কিন্তু দরকার যেটা সেটা হচ্ছে যে আমার থানায় দুটো জিনিস ইমিডিয়েটলি দরকার। একটা হচ্ছে আমার একটা সংবেদনশীল অফিসার যে প্রাথমিকভাবে রিসিভ করবে মানুষটিকে, আর দ্বিতীয় হচ্ছে যে আমার অপরাধের তদন্তের লোক আর আইন শৃঙ্খলা, মূলত আইন শৃঙ্খলার সমস্যা ঠিক করার লোক, এইটা কিন্তু আলাদা হওয়াটা আমার মনে হচ্ছে ভীষণভাবে দরকার আছে। তাহলে হয়তো পুলিশের কর্মক্ষমতাও অনেক বাড়বে এবং সঙ্গে সঙ্গে সমাজে পুলিশের যে মর্যাদা সেটাও কিন্তু বাড়তে শুরু করবে। চয়নদা, আরেকবার আসবো আপনার কাছে। এই রাজনীতি এবং পুলিশের যোগ আগেও ছিল, এখনো আছে, কিন্তু আপনার কি মনে হয় সেই পরিস্থিতি অনেকটা বদলেছে? এখন পরিস্থিতিটা আরো বেশি ঘোরালো হয়েছে, পুলিশের পক্ষে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা অনেকটা কমে গেছে কি? দেখুন, এটা তো আমি পুলিশে কাজ করি না, কিন্তু অনেকেই তো আমাদের চেনা জানা আছেন যারা কাজ করছেন। তাদের সাথে কথাবার্তা বলে যে মনে হয়, যতটা আমার মনে হয়েছে, কিছুটা চাপের ভেতরে তারা আছেন। আগেও চাপ ছিল, কিন্তু আমি আপনাকে বললাম না যে শাসক দল তারা সবসময় কিছু সুবিধা পাবে, কিন্তু তার একটা অনুপাত থাকা উচিত। আমার মনে এখন সেই অনুপাতটা ঠিকঠাক নেই আর কি। সুতরাং সেক্ষেত্রে কিছুটা চাপ মনে হয় আমার, মানে যারা কাজ করেন তাদের কাছ থেকে শুনে আমার মনে হয়েছে। আমাদের সময়ও আগেও ছিল এরকম, শাসক বিরোধী সবই ছিল, কিন্তু সবসময় যে আমরা সরকারের কথা মেনে চলতাম তা নয়। এবং একটা জিনিস হতো, আমি আমার ব্যক্তিগত, যেহেতু আমি আইজি আইন শৃঙ্খলা ছিলাম, আমি উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গায় কাজ করেছি, যখনই আমার এরকম লোকাল দিক দিয়ে কোনো সমস্যা হয়েছে তখনই সরাসরি আমি একদম উচ্চতম কর্তৃপক্ষ, দরকার হলে মুখ্যমন্ত্রী, সেখানে গিয়ে কথাটা জানিয়েছি আর কি, এবং সেক্ষেত্রে কিন্তু ফলো আমি পেয়েছি আর কি। এখন এটা দেখুন, চয়নদা আসলে বাইরে রয়েছেন, সেই কারণে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে বলেই মনে আমি হচ্ছে। স্যারের এই কথা সূত্রতে, সোফিয়া, আমি একটা হ্যাঁ জিনিস বলুন। একটু একটু অ্যাড করে নিতে চাই। সেটা হচ্ছে হ্যাঁ যে বলুন। পুলিশের ওপরে চাপ আগে ছিল এবং এখন ডেফিনেটলি চাপ আরো বেড়েছে। এটার একটা কারণ আমার মনে হয়েছে, আমি তো এসপি ছিলাম, প্লাস সিঙ্গুরের সমস্যাটা শুরু থেকে শেষ আমি ওখানে পুলিশের প্রধান ছিলাম, হেড ছিলাম, ওটা আমাকে নিজে রাখতে হয়েছিল, ব্যক্তিগতভাবে দেখেছি। তো আমার মনে হয়েছে তখন কিন্তু আমাদের একটা লেভেল থেকে আমাদের কথাবার্তা বা আমাদের যে সাজেশন বা আমাদের যে অসুবিধা সেটা কিন্তু একদম হাইয়েস্ট পলিটিক্যাল লেভেলে যেত, এবং সেখান থেকে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে সেইটা বিচার করা হতো। এখন সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেই কমিউনিকেশন লাইনটা কিন্তু এখন কিন্তু খুব মুশকিলের হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে ইন দ্য সেন্স, যদি ওসি বা আইসি তাদের কোনোভাবে সর্বোচ্চ স্তরের যোগাযোগের ব্যবস্থা হয়ে যায়, তাহলে কিন্তু পুলিশ কিন্তু একটা সরলরৈখিক সিস্টেম, যেখানে কিন্তু অ্যাডিশনাল এসপি, এসপি, এসডিপি এই লাইনে তার চলার কথা। এবার আইসি যদি মনে করেন যে আমি আমার মতন করে বুঝিয়ে দিতে পারবো সর্বাধিনায়ককে রাজনৈতিক দিক থেকে, তাহলে অটোমেটিক্যালি এসপির বা অ্যাডিশনাল এসপির নিয়ন্ত্রণ কিন্তু প্রশ্নের মুখে পড়ে যায়। এইটা একটা চাপ কিন্তু তৈরি করছে সুপিরিয়র অফিসারদের মধ্যে, এবং যার ফলে কিন্তু শৃঙ্খলার একটা অন্তরায় কিন্তু হচ্ছে, এটা আমি অনুভবও করেছি, এবং এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত হলেও এটা আমার একটা অবজারভেশন। চয়নদা, আপনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনার কথা শেষের দিকে শোনা গেল না। আমি যেটা বলতে চাইছিলাম যে সবসময় শাসক এবং বিরোধীদের একটা অনুপাত থাকা উচিত। শাসক তো কিছু সুবিধা পাবেই, তার মানে এই নয় যে বিরোধীরা একেবারে রাস্তায় ঘুরে বেড়াবে।
তা এখন মনে হয় যে সেইটার এই অনুপাতের একটু পরিবর্তন হয়েছে, এবং এটা আমাদের যারা কাজ করছেন, যারা সহকর্মী, তাদের সাথে কথা বলে মনে হয়। আর 2 নম্বর হচ্ছে যে আমরা দেখুন যখন এসপি ছিলাম, আমি তো উত্তর চব্বিশ পরগনাটা খুব মানে প্রথম জেলা আমার হাতের, এবং খুব সংশয় মানে খুব সমস্যা সংকুল জেলা। তা সুতরাং 8জন মন্ত্রী ছিলেন, মন্ত্রীদের ভেতরে যে দলাদলি ছিল না তা নয়, সবাই জানেন উত্তর চব্বিশ পরগনার রাজনীতি। কিন্তু আমি কিন্তু সবাইকে আমরা বলে দিতাম, জেলাতে যদি রাজনীতি করতে হয় একটি লোকই করবে, সে হচ্ছে এসপি, আর তোমাদের দেখভালের দায়িত্ব এসপির। তা আমরা কিন্তু সেই নীতি মেনেই চলতাম। কল্যাণ আমার সাথে হয়তো একমত হবে। এখন মুশকিল হয়ে গেছে কি, কার সাথে যোগাযোগ, কি আছে না আছে। সুতরাং অথরিটিটা অনেক জায়গাতে ডাইলিউটেড হয়ে গেছে। অথরিটি ডাইলিউটেড হয়ে গেলে পুলিশের মতো ডিসিপ্লিন ফোর্সে কাজকর্মের অনেক অসুবিধা হয়। এটা আমার নিজের ধারণা। এটাই স্যার, এইটাই আমি বললাম, আপনি যখন হয়তো ছিলেন না নেটওয়ার্কে, যে আমাদের যে ডাউন দ্য লাইন শৃঙ্খলা অন্য কোনো ডিপার্টমেন্টে তো এটা এইভাবে নেই, যে এসপি থেকে অ্যাডিশনাল এসপি, এসডিপিও, আইসি, সার্ভিস মেজবাবু, এই যে জায়গাটা রয়েছে, সেখানে মাঝখান থেকে যদি একটা ব্রাঞ্চ তৈরি হয় তাহলে শৃঙ্খলাটা নিজেই কিন্তু নষ্ট হয়। সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুপিরিয়র অফিসারদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা কিন্তু প্রশ্নের মুখে চলে এসছে, এবং একদম সেইটাও কিন্তু একদম 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 স্যার, সেইটা দরকার, এইটা কিন্তু ফিরিয়ে দেওয়া দরকার আছে, যদি রাজনৈতিক নেতারা চান যে সত্যিকারের একটি শৃঙ্খলাবদ্ধ পুলিশ তারা কাজ করবে। এবং আপনি যেটা বলছেন স্যার, আমি বলেই দিই, সেটা হচ্ছে আমরা মুখে বলতাম 60-40 তো করতে হবে, এই অনুপাতটা স্যার ছিল। আমরা সবসময় লিখতাম যে যদি কংগ্রেসের 10 জন ধরা হয় তাহলে 6 থেকে 7 জন কিন্তু সিপিএম এও ধরা পড়বে। হ্যাঁ, কিন্তু আর আমি যেটা এখন সেটা সুফিয়া কল্যাণবাবু আর এখন চয়নদা বলতে পারছে না, দক্ষিণ কলকাতার এক থানার ওসি, তিনি এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছেন, তিনি কলকাতা পুলিশের কমিশনারের থেকে পাওয়ারফুল, বুঝতে পারলেন না? এখন মুশকিল হচ্ছে এমন ডাইরেক্ট চ্যানেল, সে আমারও খুব ঘনিষ্ঠ, কিন্তু বন্ধুস্থানীয়ই বলা চলে, কিন্তু ব্যাপারটা যদি এই জায়গায় দাঁড়ায় না, তখন কিন্তু খুব ব্যাপারটা আমি জানি গন্ডগোল আপনি হয়ে কার যায়। কথা বলছেন। রসুন বাবু, আমি আরেকটা জিনিস বলি, আমি এবং কাউকে এবং এখানে নাম করছি রিটায়ারমেন্টের না। পরেও একাধিক আইপিএস এমন ক্ষমতা হোল্ড করছে, তারাও আমার খুব ঘনিষ্ঠ, যে বর্তমান আইপিএস দের আমার কোনো প্রয়োজনই নেই, আমি যদি কোনো দরকার হয় তাদেরকে ফোন করে বললেই আমার কাজ হয়ে যায় প্রশাসনে। তো এই ব্যাপারটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার আর কি, মানে আমি আমি আপনাকে বলি দুজনকেই সাপ্লিমেন্ট করলাম। রসুনবাবু, আমি আপনাকে বলি, আমি কারো নাম করছি না, কিন্তু আপনি উল্লেখ করলেন বলেই বলি, আমি দেখেছি কলকাতা পুলিশ কমিশনারের একটা জেনারেল ওসি ট্রান্সফারের অর্ডার, সেটা স্টলড হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, এবং তার 5 দিন বাদে নতুন করে অর্ডার আবার বের করতে হয়। আমার তখন একটাই প্রশ্ন ছিল, এবং এখনো সেই প্রশ্নটা আছে, যে তুমি যদি নতুন অর্ডারই করেছো, তো আর 5 দিন ভাবনা চিন্তা করেই তো করতে পারতে। তার মানে তুমি কারোর হ্যাঁ, ইনফ্লুয়েন্সে করছো। এইটা কি হ্যাঁ, হয়, ডাউন দ্য লাইন কিন্তু আমাদের মেরুদণ্ডের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় কিন্তু, যে আরে সিপি সাহেবের অর্ডার হলো আর সেটা 24 ঘন্টার মধ্যে স্টল করে দিয়ে আবার নতুন অর্ডার তৈরি করতে হলো। তো সেইটা যেটা আপনিও বলছেন, সেটা আমিও বলছি, যে এই যে আলাদা আলাদা জায়গায় পাওয়ার সেন্টার তৈরি হওয়া, একটা শৃঙ্খলাবদ্ধ যে পুলিশ, তার মধ্যে কিন্তু ভীষণভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। চয়নদা, আর একটা বিষয়, যে যদি আমরা এখন দেখি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক হয়, সেখানে দেখা যায় প্রশাসনিক প্রধান উচ্চপদস্থ পুলিশ কর্তাকে লাইভ স্ট্রিমিং এ মাঝে মধ্যে ধমক ধামকও দিচ্ছেন। সব মিলিয়ে পুলিশের ভাবমূর্তি সেখানে কোথায় গিয়ে দাঁড়ায়? এটা কি কোনো সুফল বা কুফল কিভাবে দেখেন? দেখুন না, এটা না, একটা দেখুন, আপনি এই যে লাইভ স্ট্রিমটা, না, প্রথম কথা হচ্ছে লাইভ স্ট্রিম হবে আর না হবে অন্য ব্যাপার, কিন্তু এই যে প্রশাসনিক বৈঠকটা আছে, এটা কিন্তু এর অনেক সুফল আছে। আমি, আপনারা কি মনে করবেন না করবেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগটা কিন্তু আমি খুব সমর্থন করি। আগেকার দিনে কজন ওসি বা কজন এসডিপিও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারতেন। এই যে প্রশাসনিক বৈঠক হয়, সেই প্রশাসনিক বৈঠকের একটা ব্যাপার, এটাতে একটা উপকারিতা আছে। 2 নম্বর, এখন যে জিনিসটা আছে, আমি আগের জমানাতেও কাজ করেছি, এখন কিন্তু যে কোনো প্রপোজাল পুলিশের একটা জিনিস মানতেই হবে। কল্যাণ তো রিসেন্টলি রিটায়ার করেছে, কিন্তু আমি বলবো যে আমরা যে অসুবিধার ভেতরে কাজ করেছি, আর এই সরকার যেভাবে পুলিশের আধুনিকীকরণ করেছে এবং পুলিশের এখন যে ফেসিলিটিস আছে, এটা আমরা চিন্তাই করতে পারি না।
এবং এটা কিন্তু এখন যে কোনো প্রস্তাব যায়, আগে তো এইসব প্রস্তাব যেতে বহু সময় লাগতো, কিন্তু এখন কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যায়। এটা আপনাকে একটা ঘটনা শুধু বলি, এই যে হাওড়া পুলিশ কমিশনারিয়েট, আমার মনে আছে আমার ডিজি ছিলেন মিস্টার শ্যামল দত্ত, আমরা দুজনে গেছিলাম, অলমোস্ট প্রপোজাল তৈরি হয়ে গেছিল, সিএম সইও করে দিচ্ছিলেন, কিন্তু হাওড়া থেকে বাধা হলো, জিনিসটা স্টলড হয়ে গেল। এখন কিন্তু দেখুন কতগুলো কমিশনারেট হয়েছে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, কমিশনারেট করো না করো। সুতরাং প্রশাসনিক বৈঠকে লাইভ স্ট্রিমিং করার ব্যাপারে কি নেই, মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, তিনি বলতেই পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওপেনলি বললে কতটা কি হবে না হবে, সেটা প্রশাসনিক প্রধান হিসেবে বন্ধ ঘরে ডেকে বলা আর ওপেনলি বলা, সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে যারা থাকবেন, যারা ধমক খেয়েছেন, তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যাবেন যাতে ধমক খেতে না হয়, তারা সেই ধরনের কাজ করবেন না। সুতরাং এটাতে আমি খুব একটা কিছু দেখি না। তাহলে পুলিশের যেভাবে আধুনিকীকরণ হয়েছে এবং অনেক রকম সুযোগ সুবিধা বেড়েছে, পুলিশের সংখ্যা কম হয়তো, কিন্তু তাহলে পুলিশের ভেতরেও কিছু গন্ডগোল থাকতে পারে, সদিচ্ছার অভাব থাকতে পারে, এবং ওই গতানুগতিক একটা ছন্দে চলার একটা প্রক্রিয়া এবং মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার একটা চেষ্টা, এই দোষগুলো থেকে পুলিশ বোধহয় পুরোপুরি মুক্ত নয়। না না, আপনাকে একটা জিনিস বুঝতে হবে না, আমি আপনাকে বলেছি তো, পুলিশটা হচ্ছে রেজিমেন্টেড ফোর্স। রেজিমেন্টেড ফোর্স কার উপরে নির্ভর করে? লিডারের উপরে। আপনাকে রেজিমেন্টেড ফোর্সের লিডারশিপটা দরকার। লিডার যদি ঠিক না থাকে তাহলে ডাউন দি লাইন তো ঠিক হবে না। এইটারই এখন অভাব হয়ে গেছে। আমি তো আপনাকে একটা কথাই বললাম, জেলায় একটি লোকই রাজনীতি করবে, সে হচ্ছে এসপি, আর এসপির কাজ হচ্ছে বাকিদের প্রোটেকশন দেওয়া। আমি তো আমার একটি কথাতেই আমার সব জিনিসটাই বলে দিয়েছি আপনাকে। প্রসূন বাবু তো অনেক পুরনো লোক, তো উনি সাপ্লিমেন্ট করতে পারবেন, একটু অভিজ্ঞ রিপোর্টার, অনেক কিছুই দেখেছেন। না, আমি কল্যাণ বাবুর কথা কি বলছি, আমি বহুদিন বাদে যে এত কর্মীর অভাব, একটা ছোট ঘটনা বলি। দেখুন এখন ক্রাইম বলতে তিনটে হয়, খুন আর ডাকাতি তো কমে গেছে, ডাকাতি হয় না, বড় হচ্ছে সাইবার ক্রাইম, আর খুন, ধর্ষণ আর সাইবার ক্রাইম, এই যে তিনটে ক্যাটেগরি আমি ধরি। ডাকাতি করে একটা লোকের বাড়ি থেকে কত নেবে? 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ। সম্প্রতি আমার এক পরিচিত, আমার এক বন্ধুর সূত্রে আলাপ, 2 ডাক্তার দম্পতি, তারা দুজনেই ডাক্তার, মেয়ে আমেরিকায় থাকে, বয়স হয়েছে, তারা সাইবার ক্রাইমে প্রতারণায় পড়ে ম্যাসিভ 86 লক্ষ টাকা গেছে, 86 লাখ। আমি প্রথম শুনে একটু স্তম্ভিত হয়ে যাই। তারপরে বলে যে কিভাবে কি করতে হবে। যে মহিলা ডাক্তারের হয়েছে, যার, তিনি এখন একটি মেডিকেল কলেজের, বেসরকারি মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট, তার আগে রাজ্যে খুব প্রতিষ্ঠিত জায়গায় আছেন, তার স্বামীও তাই। হাজবেন্ডও খুব রাগারাগি করলো। আমি বললাম যে কি করে করলেন? শুনলাম, আমি তখনও আমি এত ওই অ্যারেস্ট, ডিজিটাল অ্যারেস্ট, হ্যান ত্যান অত কিছু মানে আমার এত ছিল না, যদিও এগুলো হয় জানি, কিন্তু এত টাকা শুনে তো মানে আমার সারা জীবনের রোজগারেও এত টাকা হবে। তা আমাকে বলাতে আমি মাস 4 আগে ওনাদেরকে নিয়ে যাই লালবাজার। এখন তো চয়নদারা যখন কাজ করতেন তখন তো আমরা পুলিশ কমিশনের ঘরে সোজা ঢুকতাম, চয়নদার ঘরে ঢোকার জন্য একবার শুধু সামনের লোককে বললেই হতো যে যাব। এখন তো তা নয়, পরিচয়পত্র, তার ছবি তোলা, তার ডিজিটাল করে টোরে গেলাম। যে ভদ্রলোক ছিলেন খানিকক্ষণ বসে, কারণ আরো কয়জন এসছেন, ওই একইভাবে অভিযোগ নথিভুক্ত করলেন, পুরোটা শুনলেন, শুনে বললেন এত টাকা চলে গেল, 86 লাখ, নট এ ম্যাটার অফ জোক, ব্যাংক খালি হয়ে গেছে, ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে ফেলেছে 2-3 দিন ধরে, মানে তার মেয়েকে মেরে দেবে, একে মেরে দেবে, নানা রকম এমন সমস্ত ভয় ভয় দেখিয়েছে। অথচ তারা শিক্ষিত লোক, দুজনেই বিদেশে পড়াশুনো করা ডাক্তার, তারা বুড়ো হয়ে যায়নি, তারা এখনো নিয়মিত অপারেশন করে। তারপরে বললেন সব নথিভুক্ত হলো, হওয়ার পরে যেটা দেখি, ওই ঘরের সকলে বন্দুক টন্দুক, প্যান্ট শার্ট পরছে, যেখানে একেবারে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে রে হয়। তা আমি বললাম, হঠাৎ আপনাদের এই ডিপার্টমেন্টে তো স্পেশালাইজড। বলছো না, একটা ব্যাপার আছে, ল অ্যান্ড অর্ডারের জন্য কিছু লোককে চলে যেতে হচ্ছে। এই যে কল্যাণবাবু কথাটা বললেন না, যে ল অ্যান্ড অর্ডারের জন্য দুপুরবেলা ওই 2 ঘন্টা ধরে বয়ান রেকর্ডের পর আরো দুজনের হয়েছে, তাদের টাকা কম, কারুর 15 লাখ, কারুর 12 লাখ, সব ব্যাংক থেকে চলে গেছে। এবং ব্যাংক যেখান থেকে গেছে, প্রাইমারি ব্যাংক কিন্তু হচ্ছে কলকাতার মধ্যেই, কোনোটা এন্টালি ব্রাঞ্চ, কোনোটার হচ্ছে শিয়ালদা ব্রাঞ্চ, কোনোটা ধর্মতলা ব্রাঞ্চ। সেই অ্যাকাউন্টে, ফেক অ্যাকাউন্টে টাকা ফেলে সেইখান থেকে টাকা নিয়ে চলে গেছে সমস্ত কিছু। আমাকে বললেন যে যিনি অফিসার ছিলেন,
যে আপনি এটা অন্তত মিডিয়ায় বলবেন না বা কাউকে, তাহলে আমাদের ইনভেস্টিগেশন অসুবিধা হয়। আমি বললাম না, আমার বলার কি দরকার, ওনারা টাকা পেলেই হলো। তারপর ওনাদের আশ্বাস দিয়ে বললেন আমরা যাই করি না করি আপনাদের টাইম টু টাইম জানাবো। আপনাদের না জানাতে পারলেন, কারণ মহিলা বললেন আমি বোধহয় মেয়ের কাছে যাব, বললেন প্রসূনবাবুকে অন্তত জানাবো। আমি আমার কার্ড ফার্ড সবকিছু দিলাম, পরিচয় হলো। কারণ এটা তো একসময় স্বপন দাশগুপ্তর হাত ধরে, চয়নদার মনে আছে, এই সাইবার ক্রাইম প্রথম লালবাজারের 4 তলা বিল্ডিং এ শুরু হয়েছিল। তো আমি সেই সব পুরোনো কথা বললাম। বিশ্বাস করবে না, টাকা তো উদ্ধার হয়নি, সে তো আলাদা কথা। এই 4 মাসের মধ্যে না আমার কাছে কোনো রিপোর্ট এসছে, না ওনাদের পরিবারে আমি যোগাযোগ করেছিলাম, না ওনাদের কাছে কোনো ফিডব্যাক গেছে। টাকা উদ্ধারের কথা বাদ দিন, তারা যে প্রচেষ্টা করছেন সেইটার তো একটা ফিডব্যাক দেবেন যে হ্যাঁ আমরা অন্তত 4 জায়গায় ট্রেস করেছি, ট্র্যাক করেছি। 86 লক্ষ টাকা কিন্তু বড় ডাকাতির কেসে, ব্যাংক ডাকাতি করেও এত টাকা লুট করা যায়, তার কিন্তু কোনো আসেনি। হোয়ারাস তাদেরও তো লোক সংখ্যা কি পরিমাণে কম, মানে যে ভদ্রলোক প্র্যাকটিক্যালি দায়িত্বে ছিলেন সে আর একজনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। কারণ আমি দেখি বন্দুক টন্দুক নিয়ে কোমরে গুঁজায়, বলে আপনাদের কি ব্যাপার, বলুন আমাদের কিছু ফোর্সকে এখন প্রায় এই রাস্তার দায়িত্বে যেতে হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সামলানো। তখন এই আরজিকর কাণ্ডের আগে, মানে তখন কিন্তু আর্মস নিয়ে ডিউটি করা যেত। তো এই দুটোই সাইমালটেনিয়াসলি হচ্ছে। এক তো ফোর্স কম, 2 নম্বর তাদের যেটা করার দরকার ফিডব্যাক, এই ফিডব্যাকটা কিন্তু ভীষণভাবে দরকার। এইটা আমার আজকে আপনাদের এই চ্যানেলেই আমি বলছি যে এটা আমার কাছে খুব বাজে লেগেছে। এই অফিসার ভদ্রলোকের ফোন নাম্বার আমার কাছে আছে, আমি পরে সম্প্রতি আর একজনের ঘটনা ঘটেছে, আমি তাকে বলেছি নাম্বার দিয়ে দেবো, কিন্তু আমার নিজের খারাপ লেগেছে যিনি এত ব্যবহার করলেন, 2 ঘন্টা ধরে ডায়েরি করলেন, তিনি একটা ফিডব্যাক দিতে পারলেন না 4 মাসের মধ্যে যে দেখুন আমরা 4টে অ্যাকাউন্টকে ব্লক করেছি, আমরা বোঝার চেষ্টা করছি। হতে পারে সে টাকা কম্বোডিয়াতে চলে গেছে বা লাওসে চলে গেছে, টাকা উদ্ধার হবে না, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমরা 4 জনকে যাদের প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার, এই বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট ছিল তাদের, একজনের ওদের জনাস মাইন্ড স্মল সেকেন্ডের অ্যাকাউন্ট ভাড়া দেয়, যেভাবে ট্যাপ কেলেঙ্কারি হয়েছে, তাদেরকে তো ডিটেন করবে, তাদেরকে তো ইন্টারোগেট করবে, সেইটা তো অন্তত কমপ্লেন পার্টিকে জানাবে, সেইটা জানানোর প্রয়োজন বোধ করলো না। এইটা আমার কাছে খুব বাজে লেগেছে। এরপর যদি বলেন আপনি যে রাজনীতি হচ্ছে এটার বিরুদ্ধে বললে, তাহলে তো খুব মানে ব্যাপারটা এক থাকে না। না, আমি যদি বলি যে পুলিশ ব্যর্থ শুধু নয়, জনসম্পর্ক, তাহলে কি দাঁড়ালো? কিছুই দাঁড়ালো না। এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এইটা কিন্তু আগে এতটা ছিল না, কারণ আমরা সরাসরি যোগাযোগ করতে পারতাম অফিসারদের সাথে, বা যারা যেত তারা পারতো যে আমার স্যার এটা হয়নি, ওটা হয়নি। এটা আনফর্চুনেট আমার মনে হয়েছে। মানে আমি যে 2 জন পুলিশ অফিসার এর মধ্যে এসছেন, কল্যাণবাবুর সাথে আমার সেইভাবে পরিচয় 2-4 বার কথাবার্তা হয়েছে, অত ঘনিষ্ঠতা ছিল না। চয়নদার কাছে বসে অনেক কি করে কেস রেকর্ড করতে হয়, কি করে কি, আমরা অনেক কিছু, আমি যখন ক্রাইম বিট করতাম শিখেছি। ছোট আঙারিয়ার তদন্ত আমি একটি বহুল প্রচলিত কাগজে পড়েছিলাম, তখন যেতাম বোঝার জন্য। তো এইটা কিন্তু ল্যাক, মানে এটা যদি সে শুধু ডিউটি করার জন্য ডিউটি করে, তাহলে কিন্তু পুলিশ হওয়া সাজে না। ঠিক সাংবাদিকদের যে কারণে অধোগতি হয়েছে না, এখন টিভি চ্যানেলে সকালবেলা বলে দেওয়া হয় একে বাইট নেবে আর ওকে বাইট নেবে, সাংবাদিকতা বলে কিছু নেই। তা পুলিশে যদি সেই জায়গায় চলে যায় তাহলে তো আর কিছু বলার। আমরা একেবারে আমাদের আলোচনার শেষে চলে এসেছি। হ্যাঁ, আলোচনার শেষে চলে এসেছি। কল্যাণবাবু, আপনি যেটা বলবেন আপনার বক্তব্য শুনবো। পাশাপাশি যেটা হচ্ছে যে সব শেষে আপনারা কি বলতে চান, আপনাদের কি বক্তব্য? কারণ প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে বারবার এই যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মানুষের, পুলিশের দিকে আঙুল উঠছে, এটা নিশ্চয়ই আপনাদেরও পীড়া দেয়। আমি একটু বলে শেষ করে নি। পুলিশকে জনসংযোগ বাড়াতে হবে, পুলিশের কাজে দেখাতে হবে পুলিশ পাবলিকের জন্য কাজ করতে চাইছে। এই বিশ্বাসযোগ্যতাটা না ফিরলে মুশকিল আছে, পুলিশের প্রতি আস্থা ফিরবে না। বেশ, কল্যাণদা। আমি 2টো ছোট্ট ছোট্ট পয়েন্ট বলি। একটা অতীতে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের চাকরি জীবনে আমরা খুব ভাগ্যবান যে আমরা কিছু লিডার পেয়েছিলাম। আমার এক এসপি ছিলেন নর্থ 24 পরগনা, আমি যখন এসডিপি বারাসাত চাকরির একদম শুরুতে, আমি একটা সমস্যায় পড়ে একজন সিপিএম পার্টির হোল টাইমার আমার গাড়ির সামনে বসে পড়েছিলেন। আমি এসপিকে ফোন করতে, এসপি বললেন আপনার বিবেক যা চাইছে তাই করুন, আপনার এসপি আপনাকে সাপোর্ট করবে, এবং উনি করলেন। এটা বারবার হয়েছে, বাঁকুড়াতেও আমার এই একই জিনিস হয়েছে, আমি যখন এসডিপি বিষ্ণুপুর ছিলাম। এবং এনারা ছিলেন কিন্তু স্টলওয়ার্ট লিডার।
আমাদের কিন্তু এখন পুলিশের চাকরিতে এই ধরনের লিডারের বড্ড অভাব হয়ে পড়েছে। হয়তো একজন দুজন আছেন সেটা আমি বলছি না, কিন্তু এটা একটা ভীষণ দরকার। সেটা তো সোসাইটির সর্বক্ষেত্রেই হয়তো হয়েছে, কিন্তু পুলিশে মারাত্মকভাবে হয়েছে। দ্বিতীয় যেটা প্রসূনবাবু বলছিলেন, আমি এখনো মনে করি স্পেশালাইজ ক্রাইমগুলো, বিশেষ করে সাইবার ক্রাইম ইত্যাদিতে আমার একজন প্রফেশনাল পেশাদার লোক লাগবে, যিনি এই জনসংযোগটা রাখবেন। তিনি কেস টু কেস ব্রিফড হবেন যে এই কেসের আমরা এইখান পর্যন্ত করেছি, যার এতটা পর্যন্ত কমপ্লেনেন্টকে জানানোর দরকার, এবং সেই লোকটি ফোন করে জানিয়ে দেবেন। আমার দরকার নেই অফিসারকে জানাতে হবে সব কেসের ব্যাপারে, কিন্তু অফিসার তাকে জানাবেন। এইরকম একটা প্রফেশনাল জায়গায় আমাদের যাওয়া দরকার আছে। উই মাস্ট হ্যাভ এ প্রফেশনাল, পেশাদার জনসংযোগ রক্ষাকারী, যিনি আমাদের তথ্যটা নিয়ে যতটুকু দরকার ততটুকু তিনি কিন্তু কমপ্লেনেন্টকে জানাবেন, যেটা ভীষণ দরকার। আমি প্রশ্নবাবুর সঙ্গে একমত। এবং আমি আবার চয়ন স্যার যেটা বললেন সেই জায়গাতেই যাচ্ছি, পুলিশকে বুঝতে হবে যে পুলিশের শক্তি কিন্তু মানুষ, পাবলিকই হচ্ছে পুলিশের আসল শক্তি। তাই সেই পাবলিকের বিশ্বাস কিন্তু পুলিশকে অর্জন করে নিতে হবে। অন্য কোনো অজুহাত দিয়ে এর ঘাড়ে চাপিয়ে ওর ঘাড়ে চাপিয়ে এদের জন্য আমি বিশ্বাসযোগ্যতা মাত্র নষ্ট হচ্ছে এসব না বলে, পুলিশকেই এগিয়ে এসে সেই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে হবে। এইটুকুই আমার বলার। সবশেষে প্রসূনদা, আপনি কি বলবেন, এই মুহূর্তে কি ভরসা রাখার মতো কোনো সেই? না দেখুন, ভরসা তো আমাদের একটা একটা আগে যেমন রাজাদের কাজ ছিল কি, মানে প্রজাদের জানমালের রক্ষা করা, জান মানে প্রাণ আর মাল মানে সম্পত্তি। এখন সরকার, তাকেও একটাই কাজ, প্রজা আমরা ট্যাক্স দিই, আগে ছিল কর এখন ট্যাক্স, ওই একই কথা, আমাদের জানমালের রক্ষা করা। পার্থক্যটা একটা জায়গায় ঘটেছে। আমার সাথে সম্প্রতি এই মাস দুয়েক আগে হঠাৎ করে নিউটাউনের একটি শপিং মলে ঢুকছি, আমার সাথে দীনেশ বাজপেয়ীর দেখা। দীনেশ বাজপেয়ী কলকাতা পুলিশ কমিশনার ছিলেন দীর্ঘদিন, তিনি তারপরে ডিজি ছিলেন। তা আমি বাজপেয়ী সাহেবকে দেখে অনেকক্ষণ দাঁড়ালাম, অনেক গল্প টল্প হলো। তাই বললাম, আপনি এইরকম বগলে একটা ব্যাগ নিয়ে বাজারে এসছে? বলে, আমি তো এমনি ঘটে ঘটে বেড়াই, লোকের কি কমপ্লেন করছে সেগুলো শুনি। তা এই দীনেশ বাজপেয়ী এবং কথায় কথায় বললেন যে এটা কারোর কোনো অভাব অভিযোগ থাকলে শুনি, আগে যেরকম শুনতাম। ঠিক একই জিনিস হচ্ছে, তিনি, তাকে কিন্তু আমি সামনে দাঁড়িয়ে লিড করতে দেখেছি একাধিককে। তারও আগে আমার রুমেশ হান্ডার সাথে একটা অনুষ্ঠানে দেখা, তিনি দার্জিলিংকে কিভাবে ঠান্ডা করেছেন, কল্যাণবাবু মনে থাকবে নিশ্চয়ই, আমার থেকে উনি তো পুলিশে ছিলেন। রুমেশ হান্ডা এখন যে রাজনীতিই করুন না কেন, কথা প্রসঙ্গে এটাই উঠলে বলে, দেখো আমাদের তখন ছিল ডিউটি, আমাকে এই কাজ যা করছে করুক, আমাকে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখাটাই আমার মেন কাজ। তাতে আমি অনেক সময় জ্যোতিবাবুর কথা শুনেছি, অনেক সময় জ্যোতিবাবুর কথা শুনিনি, অনেক সময় সিপিএম আমার উপর খুশি হয়েছে, অনেক সময় চটে গেছে, কিন্তু আমি আমার কাজ থেকে বিচ্যুত হই। এই গল্প হচ্ছিল বসে। এইটা যদি না মনে করে তাহলে কিন্তু বড্ড সমস্যা, মানে তাহলে সত্যি সত্যি সমস্যাটা এমন প্রকট আকার ধারণ করে না। এরা মনে করে যে আমি অবসরের পরে কি হব, আমার এক্সটেনশন হবে কিনা, আমি তাহলে আরো কিছু সুযোগ সুবিধা পাবো কিনা। এইটা যদি মাথায় রাখতে হয়, তখন অটোমেটিক্যালি পলিটিক্যাল কোন লিডারকে খুশি করবো সেটা মাথায় আছে, কোন লিডারকে খুশি করলে সর্বোচ্চ স্তর অব্দি যাবে সেটা মাথায় রাখতে হয়। পুরো ব্যাপারটা ঘেটে যায়, এবং তখনই কিন্তু যারা সরকার বিরোধী বা সমালোচনা করে বা সাধারণ মানুষ, তারা পুলিশকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়ে যায়। আমাদের পুলিশকেও এটা মাথায় রাখতে হবে যে সরকার আসবে, সরকার যাবে, তাদের এক একটা টেনিয়রে এক একজন পুলিশ অফিসারের কতবার করে তাদের বসের বদল ঘটবে সর্বোচ্চ স্তরে, কিন্তু তাদের কিন্তু কাজটা ঠিক মতো করে যেতে হবে। আর পলিটিশিয়ানরা তাদের সুযোগ সুবিধা মতো কখনো পুলিশের প্রশংসা করবে, কখনো বিরোধিতা করবে। এমনকি শুভেন্দু অধিকারীও কয়েকটি ক্ষেত্রে আমি দেখলাম পুলিশের প্রচুর প্রশংসা করছে, কারণ তখন শুভেন্দু অধিকারীর মন মতো পুলিশ কাজ করেছে, আবার কিছু ক্ষেত্রে বিরোধিতাও করেছে। এইরকম ভাবেই চলতে থাকে। তো এইটা মাথায় রেখে যদি অফিসাররা চলেন নিরপেক্ষভাবে, তাহলে মানুষের মধ্যে কিছু আস্থা ফেরা সম্ভব। আদারওয়াইজ সবটাই যদি আমি আমার কেরিয়ার আর পলিটিশিয়ানরা কি বলছে সেইটা কেন্দ্র করে ভাবতে থাকি, তাহলে কিন্তু মানুষের বিশ্বাস, আস্থা এবং বিশ্বাসযোগ্যতা দুটোই কমতে থাকে। একেবারেই মানুষ চায় ভরসা রাখতে, আস্থা রাখতে, কিন্তু পুলিশের উচিত তার দায়িত্ব পালন করা। আমাদের আজকে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, কল্যাণদার লাইনটাও কেটে গেল মনে হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন এডিজি আইন শৃঙ্খলা চয়ন মুখার্জি, এবং ছিলেন কলকাতার প্রাক্তন অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়, এবং সাংবাদিক প্রসূন আচার্য। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, নমস্কার।
Okay.